শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিন মেটসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার ও মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলিন ললাটে। খুব কঠিন একটা শব্দচয়ন বললাম, কিন্তু কেন বললাম এটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন, কারণ আজকে এমন একজন অতিথি আছেন যিনি আসলে হয়তোবা প্রতিদিনই এই লাইনগুলো চর্চা করেন। তার চর্চার জায়গাটা শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন, শুভ সকাল। বাহ মাসুক, শুভ সকাল। আমি তো ভাবছিলাম অর্থ কি, এত দারুণ করে বললে। আমরা আমাদের আজকের অতিথির কাছে নিশ্চয়ই এটার অর্থও শুনে নেব এবং তারা আসলে আরো কি কি ধরনের চর্চা করেন সবকিছু মিলিয়ে জানবো। চলো দর্শককে জানাই কে আছেন। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী শারমিন তন্নি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, শুভ রাঙা সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রাঙা সকাল একদম রাঙিয়ে উঠেছে এবং আপনার চমৎকার সুন্দর যে পোশাকটি পরেছেন মনে হচ্ছে যে ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। তাই তো, অনেক ধন্যবাদ এবং আপনাদের খুব চমৎকার লাগছে, স্নিগ্ধ লাগছে দুজন। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই রঙিন মানুষটার শৈশবটা শুনতে চাইবো। রংপুরের শৈশবটা কেমন ছিল? শৈশবটা তো সবারই রঙিনই থাকে এবং যতদিন যাচ্ছে, যত বয়স বেড়ে যাচ্ছে, তত মনে হচ্ছে যে শৈশবটা অনেক বেশি রঙিন ছিল। আচ্ছা, সবার মতো আমারও ছিল। একদম ছোটবেলা থেকেই আমার জীবনটা খুব সুন্দর দিয়ে শুরু, আমার মনে হয় এই কারণে যে যখন আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি, তো কেজি 1-এ যখন পড়েছিলাম, মানে ওই সময় আমার মা খুব শৌখিন ছিলেন। আচ্ছা, মানে উনি এমন সব করতেন যেগুলো 8-10টা ওই সময়কার মারা হয়তো ভাবতেন না। তো আমাকে যেমন খুশি তেমন সাজাতেন। তখন তো ওটাও একটা অনেক মানে তো একদম প্রথমে মানে একদম কেজি 1-এ আমি শোকেসের পুতুল সাজি, একদম বিশাল একটা শোকেস মাঠে নিয়ে যাওয়া হয় এবং আমাকে পুতুল সাজিয়ে ওখানে বসানো হয়। যিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তো উনি হচ্ছেন এসে আমার ঠোঁট নাক মুখ সব নাকি নাড়ছিলেন যে আসলে আমি পুতুল নাকি মানুষ। তো আমার মা তো বলেছেন যে নড়াচড়া করা যাবে না, যাই হোক না কেন। তো আমি একদমই নড়াচড়া করিনি ওই সময়। তো পরে নাকি শেষ হওয়ার পরে আমার মানে যে ম্যাডাম ছিলেন, উনি আমাকে কোলে নিয়ে বলছেন, না বাবা এখন কথা বলতে পারবে। তো আমি তখনও কথা বলিনি যে না, আমার কথা বলা যাবে না। তো সেই থেকেই তো আসলে শুরু এই। আচ্ছা, ওই যে আপনি পুতুল সেজেছিলেন শোকেসে, সেখান থেকে কি নাটকের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল? মনে হয় ছিল আসলে। আমি ওই সময় তো আসলে বোঝার কোনো, রঙিন করে সাজিয়ে দিল মা। হ্যাঁ হ্যাঁ, একদম হয়তো ওখান থেকেই শুরু। জানি না, আমরা আমাদের আজকের অতিথির শৈশবটা যতটুকু জেনেছি যে তার পরিবারে কিন্তু এক ধরনের আবহ ছিল যেখান থেকে সে শুদ্ধ সংস্কৃতির যে চর্চাটা সেটা তিনি করতে পেরেছে। তার মুখে গল্পটা শুনি। শুরুটা হচ্ছে ওই যে ওভাবেই যে আমার বাবা কবিতা আবৃত্তি করতেন, মাও করতেন, কিন্তু আমার বাবা অনেক বেশি করতেন। তো আমাদের বাসায় একটা টানা বারান্দা ছিল। তো ওই বারান্দায় আমি দেখতাম সকালবেলা আবু নামাজ পড়ে এসে নামাজ পড়া শেষ করে তো ভোরবেলা পায়চারি করতেন, আর হচ্ছে জসীমউদ্দিনের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো করতেন। তো আমার অনেক কবিতা ওই আব্বুর কণ্ঠে শুনে শুনে আসলে মুখস্থ হয়ে গেছে সেই ছোটবেলায়। তার মানে তো কঠিন যেগুলো আমরা বড় হয়ে শিখি, আপনি ছোটবেলায় যেমন অভিশাপ, কবর, এগুলো আমার তখনই মুখস্থ। এবং আসলে ঠিকই আমরা 4 ভাই বোন, কিন্তু ওই যে থাকে না কারো ভেতরে হয়তো থাকে, সেই হিসেবে আমার হয়তো চলে এসেছে। তো আমার আর ভাই বোনরা ভাবে করেননি, তো আমার তো সবার আসলে ইন্টারেস্ট একটা জায়গায় হয় না, তারাও নিশ্চয়ই তাদের ইন্টারেস্ট অনুযায়ী জীবনটা যাপন করছেন। ম্যাম, যেহেতু কবিতায় আপনার পরিচয়, কবিতার সাথে আপনার সম্পৃক্ততা ভীষণ, আমরা একটা কবিতা শুনি। সকালে যেহেতু শুরুতেই ঈশ্বর প্রার্থনার মধ্য দিয়ে শুরু করতে চাইছি, পড়ছি কাজী নজরুল ইসলামের কবিতা দাও সৌর্য দাও ধৈর্য। দাও শৌর্য দাও ধৈর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান।
দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে উদারনাথ, দাও দাও প্রাণ হে শৌর্য হে ধৈর্য হে উদারনাথ। চমৎকার, তাই ভীষণ না জেরিন? সুন্দর। অবশ্যই, এবং কাজী নজরুল ইসলামের কবিতা বলে একদম, কথা, একদম। প্রতিটা লাইন শুনলে প্রতিটা ওয়ার্ডের মধ্যে অনেক কিছু আসলে লুকানো থাকে। ভীষণ সুন্দর করে বললেন অনেক সকালের ধন্যবাদ। শুরুটা। আর আপনার ছেলেবেলায় ছিলাম কি বলো মাসুদ, একদম, একদম। একটু আবারও ফিরতে চাই যে বলছিলেন 4 ভাই বোন আপনারা, তাদের সঙ্গে বয়সের পার্থক্যটা কেমন ছিল, সম্পর্কটা কেমন ছিল একটু শুনতে চাই। বয়সের পার্থক্য খুব বেশি ছিল না। আমার বোনের থেকে আমি 2.5 বছরের ছোট, আমি মেজো। আচ্ছা আমার ভাইয়ের থেকেও আমার ভাই আমার থেকে 2.5 বছরের 2-2.5 বছরের ছোট। আচ্ছা আর আমার ছোট বোনটা বেশ ছোট, ও আমার চেয়ে একদম অনেক ছোট, 8 বছরের ছোট। আচ্ছা আচ্ছা, এই চমৎকার। আপনার জীবন সম্পর্কে আমরা আরো শুনতে চাই, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে যেগুলো দর্শককে জানাতে চাই। পেশায় ডেন্টাল সার্জন শারমিন তন্নি ছোটবেলা থেকেই পেয়েছেন সংস্কৃতি চর্চার উপযুক্ত পরিবেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে শারমিন তন্নি সক্রিয় ছিলেন একাধিক সাংস্কৃতিক সংগঠনের সাথে। আশরাফি মিঠু পরিচালিত শ্যামা সুন্দরী থিয়েটারে স্কুল জীবন থেকেই যুক্ত হয়ে দীর্ঘ 9 বছর নিয়মিত অভিনয় করেছেন বিভিন্ন নাট্য প্রযোজনায়। একই সময়ে উদীচী শিল্পগোষ্ঠীতেও কাজ করেছেন তিনি সক্রিয়ভাবে। শারমিন তন্নি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের তালিকাভুক্ত অভিনয় শিল্পী। বর্তমানে যুক্ত আছেন আবৃত্তি মেলায়। মাহিদুল ইসলামের তত্ত্বাবধানে 2017 সালে অনুষ্ঠিত সরাসরি এবং দীর্ঘমেয়াদী কর্মশালা সম্পন্ন করে লাভ করেছেন আবৃত্তি মেলার সদস্যপদ। আবৃত্তি মেলা প্রযোজিত নিয়মিত অনলাইন আবৃত্তি অনুষ্ঠান নৈবেদ্যের সংগঠক এবং অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বেতার টেলিভিশনে আবৃত্তির পাশাপাশি তথ্যচিত্রে ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করছেন তিনি। আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। অনেক কিছুর সাথে সম্পৃক্ত এবং অনেক গল্প আছে, একদম কালক্ষেপণ করব না, আমরা আপনার গল্পেই চলে যেতে চাই। ভাই বোনের সাথে দারুণ সম্পর্ক বলছিলেন, ভাই বোনের মধ্যে অন্য কেউ সাংস্কৃতিক চর্চা করে না এটাও বলছিলেন। আপনার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে একটি নাম যেমন আমরা জেনে নিলাম যে আশরাফি মিঠু, আমরা একটু শুনি তার সম্পর্কে আপনার মুখ থেকেই। উনি তো এখন স্বনামধন্য পরিচালক। তো ওই সময়টা মিঠু ভাইয়েরও আসলে আশরাফি মিঠুর বয়সও কম ছিল, আমার বয়সও তো অনেক কম ছিল। জি জি। তো আমরা একই পাড়ায় আসলে বেড়ে ওঠা, আমাদের রংপুরে আর কে রোডে মিঠু ভাইদেরও বাসা, আমাদেরও বাসা। তো আমার ঠিক মনে নাই আসলে কিভাবে আমি যুক্ত হয়েছি, সম্ভবত মিঠু ভাই আম্মুকে বলেছে বা কিছু করে আমার আসলে শুরু। এই তো ওই সময় তো যেটা হয় যে অনেক রাগ করতেন উনি, মানে আমরা এত প্র্যাকটিস করতাম, আমাদের একটা জায়গা ছিল ওই সময়, আসলে জায়গাও নাই আসলে একেবারেই, যে আমাদের বাসার পাশে একটা TNT-র মাঠ ছিল বিশাল বড়, তো সেই মাঠে আমরা চর্চা করতাম। বয়স কত ছিল তখন? বয়স খুবই কম ছিল, 5-6-এ পড়ি আমি তখন। তাহলে একদমই ছোটবেলা হ্যাঁ, এবং খুব করুণ, ওই যে বললেন যে খুব করুণ অবস্থা মনে হতো আমার। কারণ হচ্ছে যে ডিসেম্বর মাসে যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, তো সবাই তো বন্ধু বান্ধবরা মিলে ঘুরে বেড়ায়, সবকিছু করে। তো আমার মনে আছে যে আমার বান্ধবীরা একই ড্রেস বানাতে করতো, তো আমার মাও সেটা করতে দিতেন না, যে না, আমার ওই সময়টা আসলে সবাই অপেক্ষা করতো যে প্রতি বছর ওই সময়টা থেকে একটা নাটক শুরু হবে। এবং মিঠু ভাই, আমার মনে আছে মিঠু ভাই খুব কড়া ছিলেন যে না, কোথাও যাওয়া যাবে না, আগে ওটা মুখস্থ করতে হবে, মঞ্চে করতে হবে। এই তো এটা ছিল। আর আমাদের সময় ছিল, এখন আছে কি এখন আসলে ভাবে আমি জানি না, আমরা যেমন বিভিন্ন জেলায় যেতাম, নাট্য সপ্তাহ চলতো ওই সময়। তো আমাদের মনে আছে একবার আমরা ফার্স্ট হলাম, একবার সেকেন্ড হলাম আমাদের শ্যামা সুন্দরী থিয়েটার থেকে। তো ওই যে ওই ডিসেম্বর মাসে আসলে হতো উৎসবগুলো হতো, নাট্য উৎসবগুলো ওই সময় হতো, সপ্তাহব্যাপী হতো।
বিভিন্ন কোনো একটা জেলায় 7টা নাটক বা 8টা বিভিন্ন জেলা থেকে এসে করতো। তো ওভাবেই আসলে যে ওই মিঠু ভাইয়ের বকা খেয়ে করে মানে শাসনের মধ্যে আমার মারও ছিল যে না ওরকম করা যাবে না। তো এইভাবে তারপরে বিভিন্ন প্রতিযোগিতা তখন অনেক বেশি হতো, তো এইগুলো পার্টিসিপেট করা হতো। আমি তো একটা গল্প শুনবো যেটা হচ্ছে আপনার, কারণ এই যে নাটক করার সুবাদে অনেকগুলো জেলাতে আপনি ঘুরেছেন, সেই গল্পটাতে শুনবো। তবে আমার মনে হয় মাসুক একটা কবিতা শুনতে চায়, কারণ মাসুক নিজেও আবৃত্তি করে এবং সে কবিতা খুব পছন্দ করে। তো মাসুককে আর মন খারাপ করে দিতে চাচ্ছি না, আপনার একটা কবিতা শুনে আসি। আচ্ছা, সকালবেলা না একদম পড়ছি বুদ্ধদেব বসুর কবিতা ছিলকায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে ঘেরা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যে এতদিন পাইনি। রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। দারুণ একটা কবিতা শুনলাম আমরা আবারও, এবং ম্যাম আপনি এত অনুভব করে বলছিলেন, খুব ভালো লেগেছে। আপনি বলছিলেন সেই ছোটবেলায় 5, 6, 7, 8 তখন পড়তেন যে ডিসেম্বর মাস আসলেই নাটকের মাস শুরু হয়ে যেত, রিহার্সাল চলতো, বিভিন্ন জেলাতে যে নাটক আপনারা মঞ্চস্থ করতেন। এটা কিন্তু একটা মজার জিনিসও ছিল যে বিভিন্ন জেলাগুলোতে সেই সময় ঘুরতে পেরেছেন ছোট্টবেলাতে। কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা বা সেই গল্পগুলো একটু শুনতে চাই। না, ঘুরতে পারার আসলে কোনো অবকাশ ছিল না, কারণ হচ্ছে আমরা হয়তো আগের দিন যেতাম, তো যেহেতু নাটক হবে সেহেতু আমাদের আসলে বের হওয়ার একেবারেই উপায় ছিল না। শেষ করে আবার আমরা চলে আসতাম। তো আসলে ওইরকম করে কোনো জেলা ওই সময় ঘোরা হয়নি এই বিষয়টা। তবে ম্যাম এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা যেটা জেরিন বলছিল, এই জায়গা থেকে কিন্তু অনেক মানে মজার বিষয় আরো যেটা হয় সেটা হচ্ছে অনেক বন্ধু হয়ে যায় বিভিন্ন অঞ্চলে, অনেকের সঙ্গে পরিচয় হয়। হ্যাঁ, সেটা তো হয়ই, সেটা তো হয়েছিলই। কারণ হচ্ছে আমরাও থেকেছি, তো তখন আমরাও নাটকগুলো দেখেছি। সব নাটক হয়তো দেখিনি, একটা দুটো হয়তো আমরা আগের দিন গিয়েছি সেই নাটকটা দেখেছি, বা পরের দিন হয়তো আমরা একটা ওই সময় অনেক বন্ধু বান্ধব আমাদের হয়েছিল। খুব ভালো লাগতো এবং ভালো লাগতো দেখেই তো আসলে করাটা। এবং সেই সময় যখন আমি 6, 7-এ পড়ি তখন তো আসলে আমার ওটা বোঝারই আসলে কোনো কথা না যে মানে আমি নাটক করব। নাটক তো তখন আসলে খুব মানে ওই সময় বললাম না যে প্র্যাকটিস করাটা খুব কষ্টের মনে হতো, কিন্তু যখন করতাম খুব আনন্দ নিয়ে করতাম। অনেকগুলো কবিতা করেছি, নাটক করেছি ওই সময় দীর্ঘ 9 বছর। হ্যাঁ, তো ওই এক একটা বছর এক একটা নাটকের আসলে আমাদের মহড়া চলতো, সবটা মিলিয়ে খুব সুন্দর ছিল। মনে আছে কি, যেটা আসলে আমাদের দুইজনের মনের প্রশ্ন, যে সেই যে অনেকগুলো সময় যে কি কি নাটক করেছিলেন এবং আপনার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনগুলো ছিল? আমার দুটো নাটকের কথা খুব মনে পড়ে। একটা হচ্ছে সাকিনা সুন্দরী, ওটাতে আমরা প্রথম হয়েছিলাম। তো ওখানে একটা ক্যারেক্টার ছিল যে ওখানে ছিল যে নায়ক যে তার দুটো বউ, তো আমি একজন ছিলাম আর একজন ছিলেন। তো ওই ক্যারেক্টারটা আমি খুব এনজয় করেছিলাম ওই সময়। আর একটা কথা বেশি মনে পড়ে, সেটা হচ্ছে তোতা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো ওখানে আমি বিচারক ছিলাম। তো নাটকটা ছিল এই যে
আমাকে পুরো নাটকটাই দেখতে হয়, আমি মঞ্চে থাকি না, আমি অডিয়েন্সে থেকে নাটকটা দেখি এবং ওখান থেকেই আমাকে কথা বলে বলে উঠতে হয়। তো এটা আমার জন্য ওই সময় খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল যে একটা নাটক চলছে, ওর মধ্যে থেকে আমাকে উঠে এসে কথা মানে অভিনয়টা শুরু করতে হবে। তো এটা আমার খুব মানে ওই সময় খুব মনে ভালো রাখার লাগার, মতো হ্যাঁ মনে ছিল। রাখার। বাহ, আমরা দারুণ। যতদূর জেনেছি যে আমাদের আজকের অতিথি কিন্তু জেরিন পড়াশোনাতেও ভীষণ ভালো ছিলেন। না না, অত ভালো ছিলাম না, আচ্ছা নিঃসন্দেহে আপনি ভালো অত ভালো ছিলেন। ছিলাম না। আচ্ছা আচ্ছা কতটুকু ভালো ছিলেন সেই গল্পটাই আপনার মুখ থেকে শুনি। কেমন ফলাফল হলো এসএসসিতে? এসএসসিতে ভালো ফলাফল হয়েছিল, হ্যাঁ, আমরা তো এইচএসসিতে জানি। হয়েছিল, ভালো হয়েছিল। এই কলেজ কোথায় ছিল? কলেজ আমাদের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আমরা ওখানেই ও, মানে পড়াশোনা স্কুল করেছি। থেকে কলেজ হ্যাঁ, পুরোটাই? আমাদের ওই স্কুল আসলে তো Kindergarten উত্তরবঙ্গেরই, থেকে হয়তো বা। না কিন্ডারগার্টেন না, ও, আচ্ছা। উত্তরবঙ্গেরই এখন একদম স্বনামধন্য, হ্যাঁ, হ্যাঁ, তখনও রংপুর ছিল cantonment। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওই সময় ওইদিকে একটাই ছিল ক্যান্টনমেন্ট, মানে আর্মিদের স্কুল। তারপরে তো আস্তে আস্তে সৈয়দপুরে হয়, অন্যখানে হয়, কিন্তু রংপুরে ওই সময় অনেক একটাই পুরাতন ছিল। ছিল। হ্যাঁ, এবং সেখান থেকে আপনার হ্যাঁ সেখান থেকে, স্কুলটা হ্যাঁ মনে হয়। সেখানেও মানে ওই সময় ভর্তি হওয়াটা খুব কঠিন ছিল। আচ্ছা। আমাদের রংপুরেও ওই স্কুলে সবাই পড়তে পারতো না, মানে হচ্ছে অনেক কম্পিটিশন করে চান্স পেতে হতো স্কুলে, এবং পড়াশোনার আসন মানও সংখ্যা, বরাবরই মানও হ্যাঁ, বরাবরই অনেক ভালো ভালো। ছিল হ্যাঁ। ওই সময়। সেখান থেকে আপনার এইচএসসি ছিল। এসএসসি এইচএসসি দুটোই ছিল, দুটোই। একদম বললাম না কেজি 1 থেকে আমি, হ্যাঁ, আমি সেটাই একদম বলছিলাম KG যে 1 একদম আমি কিন্ডারগার্টেন স্কুলে, থেকে হ্যাঁ, আপনি একদম এক kindergarten এক থেকে, স্কুলে হ্যাঁ, পড়াশোনা এক করেছেন। স্কুলে। এইচএসসির ফলাফল কেমন ছিল? ভালো ছিল। এবং তখন থেকে Star কি mark ইচ্ছা ছিল ছিল? দুটোতেই। বাহ, দারুণ। তাহলে তখন- আমার কথা কিন্তু ভুল না। না, একদমই না, সেটাই আমি বলছিলাম। মানে এই না যে- ওটাই ছিল, একটু বলি যে আমার আসলে বাবা মার ছাড়া আসলে কেউ আসলে বেড়ে উঠতে পারে না বা সেরকম কিছু করতে পারে না। আমার মা খুব মানে খুব রাগী টাইপের একজন মহিলা ছিলেন, এবং আমরা মার তত্ত্বাবধানেই আসলে আমাদের বেড়ে ওঠা, বাবার চেয়ে। বাবা নরম মানুষ ছিলেন, হাসি খুশি ছিলেন, মা খুব কড়া ছিলেন। তো আমি হচ্ছে খুব অভিনয় করতে পারতাম, মানে ওই যে থাকে না বাই ন্যাচার একটা ছিল। আচ্ছা। তো স্কুলে ম্যাডামরা আমাদের সময় খুব নেচে নেচে কবিতা পড়তেন, ক্লাস লিখাতেন। তো ওগুলো হচ্ছে আমি বাইরে এসে সব মারা আমাকেই বলতো যে এই কবিতাটা কি রকম করে পড়েছে, এই ছড়াটা, তো আমি সব দেখাতাম, মিমিক্রি করতে হ্যাঁ পারতেন মনে মিমিক্রি হয়, করতে হ্যাঁ। পারতাম। তারপরে আমার খাতা দেখে দেখে তোলা হতো, এবং বেশ কিছু ক্লাস পর্যন্ত ফার্স্টই হয়েছিলাম, পরে আর হয়নি। পরে তো আসলে আমি অনেক কিছুর সাথে জড়িয়ে যে আসলে একটু হয়ে গিয়েছিল, একটু দূরে এইচএসসি সরে আসলে গিয়েছিলাম। মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, অধ্যায়, এবং এইচএসসির পরে যে সময়টা সেটা কিন্তু ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময় আসলে সিলেকশনে আসতে হয় যে আমি কোন বিষয়গুলো নিয়ে আসলে সামনে এক্সপ্লোর করতে চাই। আপনার ডেন্টিস্ট হওয়ার যে বিষয়টা, সেটা আসলে কিভাবে নিজের মধ্যে আসলো? নিজের মধ্যে মেডিকেল সায়েন্সটা আমার খুব পছন্দ ছিল, যে আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করব। তো আসলে ভাগ্যেরই নিয়তি, যেহেতু আমি মেডিকেলে চান্স পাইনি, কাজে ডেন্টালে চান্স পেয়ে আমি ডেন্টালি পড়েছি। আচ্ছা, আপনি কি সেই সময় উদীচী করতেন নাকি তারও আগে? উদীচী আরো আগে করতাম, আরো আগে, আচ্ছা, করতাম। উদীচীর উদীচী গল্পটা একই একটু সময় শুনেই ছিল, যাই। হ্যাঁ। উদীচীতে কাজ করেছি, রেড ক্রিসেন্টে কাজ করেছি। মানে যারা আসলে বাইরে, আমার মনে হয় যারা একটু বহির্মুখী, তারা আসলে অনেকটার সঙ্গে অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে, বা হচ্ছে যারা করে তাদেরকে হয়তো ডেকে নেয়, এরকম বিষয়টা। তো যখন উপস্থাপনা করতাম উদীচীতেই আসলে আমি করেছি এটা। আচ্ছা, আচ্ছা। তখনও আমাদের সময় ছিল যে অনেকগুলো সংগঠনে একসঙ্গে কাজ করা যাবে না। তো যেহেতু আমি থিয়েটারটা আসলে সেই রকম সংগঠন না, তো থিয়েটারে করতাম, পাশাপাশি উদীচীতে কাজ করতাম। আচ্ছা, সেটা স্কুল থেকেই মনে হয়, স্কুল না? থেকে, এবং হ্যাঁ আমি ইন্টারের মানে আমি ডেন্টালে ভর্তি হওয়ার পরে আর তেমন ভাবে আর কারণ কিছু তখন করিনি। আমার পড়াশোনাটা অনেকটা অনেক কঠিন সময়, হয়ে ওইটা যায়। সময় আমার বিরতি ছিল, এবং বেতারেও পরে আমি কাজ করিনি আর। এবং আমার যেহেতু কণ্ঠটা একটু ভারী, আমি রংপুর বেতারে তরুণ কণ্ঠে কাজ করেছি। তো ছোটবেলা থেকেই বয়সে ছোট ছিলাম, কিন্তু আসলে কণ্ঠের জন্য হয়তো একটু বড় বড় চরিত্রগুলো বড় বড় পেয়ে গিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। বিশ্ব সেটা তো সাহিত্য শুনবো। কেন্দ্রের সাথেও কিন্তু জেরিন ম্যামের হ্যাঁ, একটা সম্পৃক্ততা হ্যাঁ, এবং ছিল। আমি শুনছিলাম যে- ভীষণভাবে জড়িত ছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে। আসলে আমার বিষয়টা ছিল এই যে আমি এখনো আমার আবৃত্তি গুরু মাহিদুল ইসলাম ভাইয়ের সংগঠনে কাজ করি, যে মানে আমি আসলে যা কাজ করি আমি একদম নিবিড়ভাবে সেটা করতে চাই, যে ছোঁয়াছুঁয়ির মধ্যে দিয়ে আমি যেতে চাই না, যেখানে একটু ছুলাম ওখানে একটু ছুলাম, বিষয়টা তা না। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে যখন কাজ করি, একেবারে মানে স্কুল পর্যায়ে যেটা ছিল বই পড়া, আমি আসলে বই পড়ার সঙ্গে বই পড়তে আমার খুব ভালো লাগতো, অসম্ভব ভালো লাগতো। চোখটাও ওই কারণেই নষ্ট হয়ে গিয়েছে। আগে যেমন ছিল যে আমাদের সময়
আমরা বই পড়তাম লুকিয়ে লুকিয়ে, এটা কিন্তু হ্যাঁ। সত্যি, বাবা মাকে দেখতে দিতাম না। একদমই না। আর এখন কি হয়েছে, এখন আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা বই ছেলেমেয়েরা পড়ুক, বই কিন্তু পড়ুক। তারা এখন আর বই পড়ে না। সময়ের সেটাই বিবর্তন। আমরা আমি রাত জেগে একদম, আমাদের চার্জার লাইট ছিল একটা। প্রিয় লেখক কে ছিলেন? প্রিয় লেখক আসলে এক এক সময় এক এক জন ছিল। অনুবাদ পড়তাম, ওয়েস্টার্ন পড়তাম, সেবা তারপরে প্রকাশনী হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তারপর বড় যখন হলাম তখন হুমায়ুন আহমেদ খুব পছন্দ ছিল, ইমদাদুল হক মিলন খুব পছন্দ ছিল। এবং আমার মনে আছে ওই সময় তো বুঝতাম না, যা পেতাম তাই পড়তাম। রানা, তখন রানা মাসুদ সিরিজে একটা রানা, মাসুদ হ্যাঁ। রানা মাসুদ পড়তাম। তো তো আমার এক ভাই ছিল, মানে বর্তমানে সে আমার হাজবেন্ড, তো ও আমাকে খুব আচ্ছা। বকা দিত, সব বই কেন পড়িস, এসব বই আচ্ছা। পড়া যাবে না, এসব বই পরে পড়তে হবে। তো রবীন্দ্রনাথের বই পড়তাম, সবই পড়তাম আসলে। মানে বই পড়াটাকে আমি নিজের ওই যে, তারপরে ওই বই পড়তে পারবো দেখি বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার যাওয়া, যে আমি বই পড়তে পারবো। কিন্তু ওখানকার বইগুলো তো আবার একটু অন্যরকম, একটু ভারী একটু ভারী, গোছের, ভারী, হ্যাঁ, হ্যাঁ। বিদেশি লেখকের থাকে, অনুবাদ থাকে। তো তখন আবার একটু মন খারাপ হলো যে ইস, এই বইগুলো তো পড়া তখন আবার ইচ্ছে করতো না। আবার ওখানে ছিল যে বই পড়ে আমাদেরকে লিখতে হতো, আচ্ছা। বইটা সম্পর্কে লিখতে হতো। তো সুন্দর একটা হ্যাঁ চর্চা। হ্যাঁ, ওটা সুন্দর চর্চা এবং ছিল। যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, খুব দারুণ একটা কথা, যে আগে আমরা লুকিয়ে বই পড়তাম, আর এখন আমাদের আশেপাশে যে ছোট বাচ্চাদেরকে আমরা দেখি, তাদেরকে আমরা চাই যে চাই একটু পড়ুক। বই পড়ে। কতটুকু প্রয়োজন আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই, যে বাচ্চাদেরকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় করাটা কতটুকু আসলে দরকার, প্রয়োজন? এটা তো ভীষণভাবে জরুরি। মানে দেশকে ভালোবাসার জন্য, দেশের নিজের ভাষাকে ভালোবাসার জন্য তো আসলে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা উচিত। দেশের মানুষের জন্য কাজ করতে চাইলে নিজের বোধকে, নিজের মননকে মানে সুন্দরভাবে তৈরি করতে হলে তো অবশ্যই সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এবং বই পড়ার তো আসলে তুলনাই হয় না, তুলনাই হয় একদম তুলনাই হয় না বই পড়ার। তো আমি ওই যে তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা বলছিলাম, তো পরে আমি সরাসরি মানে ওদের কর্মসূচিতেই যুক্ত হয়ে যাই। একাদশ শ্রেণীতে বই পড়াতে আমি ছিলাম। তারপরে আমি ডেন্টালে যখন পড়ি, তখন আমি তখন করতাম কি, তখন স্কুলে যেয়ে বই দিতে হতো। তখন আমরা আলোকিত মানুষটি একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি তখন ওই সময় প্রথম চালু হলো। তো ওই ভ্রাম্যমাণ লাইব্রেরি স্কুলে যেত, এবং আমি তখনও পালিয়ে যেতাম। তখন আমার মাকে বলতে পারতাম না যে আমি এই কাজটা করছি। কলেজে ক্লাসটা না করে সোমবার করে আমি যেতাম গার্লস স্কুলে, যে ওই টিফিন পিরিয়ডে সব বই টই দিয়ে আবার ওখানে লিখে নিয়ে আসতাম। এবং অনেক কাজ করেছি ওই সময় আমি, এবং একদম নেশার মতো ছিল রেড আমার। ক্রিসেন্টের সঙ্গেও কি তখনই যুক্ত ছিলেন? হ্যাঁ, ওই সময় যুক্ত আচ্ছা ছিলাম। আচ্ছা। সেখানে কি কবিতার বই পেতেন না? রেড ক্রিসেন্টে না না না, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে হ্যাঁ, কবিতার বই ছিল, কিন্তু কম ছিল। আচ্ছা, কম আচ্ছা। ছিল, অনুবাদ ছিল বেশি, বিদেশি রাইটারের বই ছিল বেশি। আচ্ছা এগুলো। আচ্ছা। সে সময় আপনি কবিতার বই কম পেলেও আজকে আপনি আসলে কবিতাকে এমন ভাবে ভালোবেসেছেন যে আপনার মাথায় একটা লাইব্রেরি হয়ে গেছে আমার মনে হয়। আমরা আরো একটা কবিতা যদি শুনতে চাই। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অসাবধান। এই কবিতাটা আসলে আমার খুব পছন্দের একটা কবিতা, একটু বলে নেই। আর এই কবিতাটা পড়লে মনে হয় না ঠিক রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা। পড়ছি অসাবধান। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ার খানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনা গোনা নইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কতক, হারায় কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাকে নাই, কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাফ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না, চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে।
দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠ তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুক্তি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। আপনি তখন এই যে উদিতির সঙ্গে রেড ক্রিসেন্ট বিশ্ব সাহিত্য কেন্দ্রের, তখন তো স্কুল কলেজে ছিলেন, তারপর পরই আপনার যেটা জীবনের আরো একটা অধ্যায়, ইউনিভার্সিটি বা মেডিকেল ইউনিভার্সিটি ছিল, মেডিকেল কলেজ ছিল, ডেন্টালে ভর্তি হলেন। এই যে ডেন্টিস্ট হবার আগ্রহটা কি ছোটবেলা থেকে ছিল না বাবা মায়ের একটা চাপ ছিল? হ্যাঁ, যে পড়াশোনা যাই করো, মানে সংস্কৃতির সঙ্গে যাই করো, পড়াশোনা ঠিক রাখতে হবে। এবং সেটা কি রংপুরেই ছিল? রংপুর মেডিকেল, রংপুর ডেন্টাল কলেজ, রংপুর ডেন্টাল কলেজে। বাহ, দারুণ। একটু শুনতে চাই, ওই সময় কিন্তু একটা স্ট্রাগলের মধ্য দিয়েও গিয়েছিলেন। পড়াশোনা, মেডিকেলের পড়া তো অবশ্যই অনেক বেশি চাপের, আমরা জানি। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হয়েছে প্রথম থেকে, এবং আমাদের তো ওই সময় আসলে অনেক চাপ। আমাদের আইটেম দিতে হয়, আইটেম একটা ভীতিকর একটা ব্যাপার থাকে, আইটেম দিতে হয়, কার্ড ফাইনাল দিতে হয়। মানে আইটেম মানে হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ একটা আইটেম থাকে, ওটাতে পাস করতেই হবে। আচ্ছা, ওটা রেগুলার থাকে প্রতি সপ্তাহে, তারপর কার্ড ফাইনাল থাকে, তারপরে কার্ড ফাইনাল সব শেষ হওয়ার পরে তারপর ফাইনাল পড়ে ফাইনাল ইয়ারে দিতে হয়। তো এইগুলো ঝামেলার জন্য আসলে ওই সময়টা আর আমি আসলে করিনি। প্রথম এক বছর হয়তো করেছি, পরে আসলে আমি আর করিনি, আসলে কোনো কিছুর সঙ্গে আর জড়িত ছিলাম না। 5 বছর তো ছিল না? 4 বছর আমাদের। তো তারপরে আমি আর করিনি, মানে ফার্স্ট ইয়ারে পড়েছি, পরে সেকেন্ড ইয়ার থেকে আসলে আমারও আর ভালো লাগেনি, মানে আসলে আর করতে ইচ্ছে করেনি। হ্যাঁ, ব্যালেন্স করাটা খুব কঠিন, অনেক কঠিন আসলে। মেডিকেলে ডেন্টালে পড়াটা অনেক কঠিন, তো ওই সময়টা আর আমি চর্চাটা করিনি। তার মানে আমরা বলতে পারি যে আপনার শিক্ষা জীবনের কারণে বা ক্যারিয়ারের কারণে একটা ছন্দপতন হলো আপনার শিল্প চর্চায়। কিন্তু জেরিন, ছন্দপতন কিন্তু সবসময় নেগেটিভ নয়। অনেক সময় দেখা যায় যে এই ছন্দপতনের পর মানুষ এমনভাবে ঘুরে দাঁড়ায়, এমনভাবে তার কর্ম উদ্দীপনা নিয়ে কাজ শুরু করে, সেটা আরো দারুণ হয়ে ওঠে। ম্যাম, এরপরে আপনি একটা সময় এসে আবৃত্তি মেলার সাথে যুক্ত হলেন। জি জি জি, একটু গল্পটা শুনি। আবৃত্তি মেলার সঙ্গে যুক্ত হওয়াটা ওটাও অনেক মজার একটা ব্যাপার। আমি ওই সময় ডেন্টালতে পড়াশোনা শেষ করে, ওই সময়টা আসলে আমার বিয়ে হয়ে যায়। তো তারপরে আমি ঢাকা ডেন্টাল থেকে ইন্টার্নি করি, তারপরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন যে কোর্স সেটা আমি করি 1.5 বছরে। তো করার পরে তারপরে বেবি নেওয়ার পরে তো মনে হলো যে ঠিক আছে, তারপর আমার প্র্যাকটিস শুরু। তো তখন যেটা হয় যে আর আগ্রহটা আসলে ছিল না, মানে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি সব কিছু করতাম। তো মনে হলো যে না, ছেলেকে কিছু করতে হবে, ছেলেকে দিতে হবে। তো সেই থেকেই ও যখন ক্লাস 2-তে পড়ে, তখন আমি উত্তরে ছিলাম। আচ্ছা, উত্তরে আমার চেম্বার ছিল, তো আমি উত্তরা থেকে বইমেলায় আসা। বইমেলাটাও আমার খুব পছন্দের। আমি তো ঢাকায় থাকিনি, আমার বড় বোন ঢাকায় পড়তেন হোম ইকোনমিক্স কলেজে। তো ও হচ্ছে বইমেলা, তখন হতো কি স্টুডেন্টরা, ভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে স্টলে বসতো, তো ওরা হচ্ছে স্টলে বসতো। তো আমার মনে আছে একবার বইমেলা আমি টানা 1 মাস পুরোটা সময়ের সঙ্গে ছিলাম ওর হোস্টেলে, এবং আমি আসতাম, এসে ওর সাথে ও স্টলে বসতো আর আমি পুরো মেলাটা ঘুরতাম। বই পড়ার জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে? একদম। এবং হচ্ছে যে অনেক লেখকের সঙ্গে তখন দেখা হতো, এবং সবচেয়ে যেটা খুব টেনেছে আমাকে সেটা হচ্ছে যে তখন বইমেলায় ঢোকার সময় টিএসসি মোড়ে মাহিদুল ইসলাম, তারপর শিমুল মুস্তফা, অনেকের ক্যাসেটগুলো তখন বেরোতো, এবং এত চমৎকার একটা আবহ ছিল যে যখন আমি ঢুকছি তখন ওনাদের আবৃত্তিগুলো শোনা যেত। এখন কিন্তু পরে সেটা ছিল না, হয়তো ওই সময়টা খুব ছিল। তো এত ভালো লাগতো তখন, তো মনে হতো যে ছেলেকে দিব আবৃত্তি, ছেলে শিখবে। আমার তো আসলে সময় নেই তখন, আমার তো আসলে ক্যারিয়ার নিয়ে আমাকে তখন কাজ করতে হয়েছে। তো ওই সময়
কিন্তু stall এ যে দিলাম। যে শিল্পটাকে ভালোবাসে সে হ্যাঁ, কিন্তু সেটা- কোনো না ওই যে, কোনো হ্যাঁ, ভাবে একদম, সেটার সেদিকে সঙ্গে চলে সেটাই চালিয়ে আসে। একদম হয়ে সেটাই। যায়, তো হ্যাঁ। ছেলেকে দিলাম, ও মাহিবের তো তখন ক্যাসেটগুলো খুবই জনপ্রিয় ছিল এবং খুব শুনতাম। অনেক তখন তো মানে আসলে ছোটবেলায় ওনার কণ্ঠের মানে প্রেমে পড়ে গেছিলাম, যেটা সত্যি কথা, যে না জানি কি মানে ওনাকে দেখিনি কিন্তু ওনার ক্যাসেট মানে বাসায় ক্যাসেট কণ্ঠ প্লেয়ারে শুনে। শুনতাম, অনেক কিছু মুখস্থ হয়ে গিয়েছিল। ওনার বিন্যাসতে যেটা ছিল শ্রমিক ক্যাসেট সহ, ওটা তো খুবই, তারপর নিমা রহমানের যেটা ছিল, জি, খুব জি। ওই সময়গুলো খুব শুনতাম। তো পরে ছেলেকে দিলাম, ছেলেকে তখন শিল্পকলা একাডেমিতে ভাইয়া ক্লাস নিতেন, শিশুতীর্থে নিতেন ভাইয়া। তো তখন স্বরচিত্রে ছিলেন, শিশুতীর্থে শিশুদেরকে নিয়ে শিশুতীর্থে কাজ করতেন। আচ্ছা। তো ছেলেকে নিয়ে আসতাম শুক্রবার উত্তরা থেকে। তো এসে তো আমার কোনো কাজ নাই, আমি ছেলের পাশে বসে থাকতাম, ও শেখাতাম, আমি বসে থাকতাম, আমি বসে থাকতাম। আর ওই যে স্বপ্নটা, ওই যে জিনিসটা তখন আস্তে আস্তে মানে আবার বলে না জেগে যে উঠলো। ব্যাং শীত নিদ্রায় চলে যায়, আবার সে জাগ্রত হয়। তো পুনরুজ্জীবিত আমার হলো, হ্যাঁ হ্যাঁ। সেই জাগ্রত হওয়াটা আমার তারপরে এই জাগ্রত ব্যাপারটা থেকেই কি আসলে কর্মশালা করা হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কর্মশালা না করলে তো আসলে কোনোভাবেই যুক্ত হওয়া নেই। এবং যেহেতু আমি আবৃত্তি শিখিনি কখনো, কাজে আমার কাছে আবৃত্তিটা একেবারেই নতুন। আচ্ছা। এবং আমার মনে আছে যে একদিন খুব প্রথম দিন তো মাহি ভাই খুব হাসলেন যে এটা আসলে আমি তো পড়ি নাটকের মতো করে, আর কবিতা তো আমি আসলে পড়িনি কখনো, আবৃত্তির সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না। আচ্ছা। মঞ্চে তো চিৎকার করে কথা বলতে হতো, আমাদের সময় মাইক্রোফোন ছিল না, আচ্ছা। মাইক্রোফোন মানে দিত না, আশরাফি মিঠু ভাই মাইক্রোফোন ছাড়া করতে হবে, ব্যাপারটা এই ছিল। আর অনেক উপর থেকে মাইক্রোফোন আসতো, সেটা আসলে ওটা আসলে ব্যবহার না। ওইভাবে করা যেত না। হ্যাঁ, আমরা গলা দিয়েই আমরা করতাম। যে আমাদের প্র্যাকটিসে হতো এরকম যে অডিয়েন্সের শেষে কেউ বসে থাকবে, তাদের পর্যন্ত আমাদের কণ্ঠটা যেতে হবে। তো সেটার সাথে তো আবৃত্তি কোনোভাবেই যায় না, আবৃত্তি তো চিৎকারের কিছু না, মানে এটা তো আসলে একদম উচ্চ মার্গীয় একটা শিল্পচর্চা। আবৃত্তি সবাই করেও না, সবাই বোঝেও না। এখনো আমাদের দেশে কি কবিতা পড়ে, মানে একটা কবিতা কেন, তার চেয়ে অন্য কিছু হোক, বিষয়টাই। তো আবৃত্তিটা আমাকে খুব টেনেছিল যে না, তো আবৃত্তিটাই করবো। এবং টেনেছিল বলেই এখনো পর্যন্ত আজকে আমরা আপনার কথা শুনছি, আবৃত্তি জি, শুনছি। আর এখন তো দারুণ ভাবে, এখন তো মনে হয় যে কবিতা ছাড়া আর বাঁচতেই পারবো না। মানে একদম আমার ছেলে, আমার মেয়ে করে খুব বোঝে কবিতা, ও প্রেম খুব বোঝে, মায়ের মতোই হয়েছে একদম আমার মতো। তাহলে এই পর্যায়ে আরো একটা কবিতা শুনে নিই, যে আচ্ছা, কবিতার হ্যাঁ, প্রতি এত করছি। ভালোবাসা। সুবোধ সরকারের কবিতা ভালো মেয়ে খারাপ মেয়ে। ঠিক কাদেরকে ভালো মেয়ে বলে আমি এখনো বুঝতে পারি না। এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পট, সেই সব মেয়ের সহজে বিয়ে হয় না। মামা শিবার মতে যেসব মেয়েরা সারাদিন ঘরের কাজ করে, কোনো ছেলের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ায় না, তারাই ভালো মেয়ে। ভাই থাপ্পড় মারে, বাবা থাপ্পড় মারে, মা ঘরে আটকে রাখে। মামা বাড়ির লোকেরা স্নেহের নামে যেখানে সেখানে হাত দিয়ে যায়, অথচ মুখ খোলে না কখনো। সেই মেয়েকেই আমরা ভালো বলি। কাকে ভালো মেয়ে, কাকে খারাপ মেয়ে বলে, সে এক রহস্য। মাতাল স্বামী পরিত্যাগ করে যারা একা থাকতে চায়, তাদের বাড়িওয়ালা ঘর দিতে চায় না। যে মেয়েটি বাসের মধ্যে ভদ্রলোকের গালে থাপ্পড় বসিয়ে দিল, গন্ডগোল থামাতে অফিস যাত্রীরা বললেন, দিদি পরের স্টপেজে নেমে একটা ট্যাক্সি ধরে নিন। যে মেয়েটি কারো তোয়াক্কা করে না, নিজে আনে নিজে খায়, যে মেয়েটি চাঁদপাল ঘাটে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে, তার দিকে আমরা ভুরু কুঁচকে তাকাই। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মুখ বুঝে যে সব অত্যাচার সহ্য করে, তাকে ভালো মেয়ে বলে। মুখ বুঝে যারা সব অত্যাচার সহ্য করে না, তাদেরকে খারাপ মেয়ে বলে। ম্যাম, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যে আবৃত্তি জিনিসটা আসলে আপনার কাছে কি একটা শিল্প নাকি একটা সাধনা? শিল্প তো বটেই, সাধনা তো অবশ্যই। কবিতা আসলে অনেক অনেক তো মানে বিস্তারিতভাবে কিছু বলা না। একজন কবির ভাবনা, চিন্তা, দর্শন তার কবিতার মধ্যে প্রস্ফুটিত হয়। তো খুব কম কিছু শব্দ চয়নের মাধ্যমে উনি সেটা প্রকাশ করেন। আচ্ছা।
তো কবিতা কবিতা একটা শিল্প এবং যিনি আবৃত্তি করেন সেটা তো আসলে সাধনার পর্যায়ে পড়ে এবং অবশ্যই। বলা হয় যে কবি যেমন কবির সন্তান যেমন কবিতা বা কবিতার পিতামাতা যদি কবি হয় তাহলে আর এক পিতামাতা হচ্ছে আবৃত্তি শিল্পী, কারণ আমি আমার কণ্ঠে কিভাবে তুলবো কবিতাটা সেটাই কিন্তু প্রকাশ পাবে। একদম। কবি যেভাবে বলবেন সেটা, এবং এই জন্য খুব বেশি জরুরি, যেটা মাহিদুল ইসলাম মাহি ভাই সবসময় আমাদেরকে বলেন যে একটা কবিতা আবৃত্তি করবা কিন্তু তার আগে অবশ্যই সেই কবি সম্পর্কে জানতে হবে, সেই কবি কি বোঝাতে চাচ্ছেন, ওনার ভাবনা, ওনার দর্শন, উনি কোন ভাবনা থেকে এটা লিখেছেন, তারপরেই না আমি আমার কণ্ঠে নিয়ে আসতে পারবো সেটা সেই পরিপূর্ণতা কবিতাটা পাবে। পরিপূর্ণতা পাবে। একদম একদম। রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের মতোই, তাকে না জানলে তো রবীন্দ্রনাথ আসলে পড়া যাবে না। যেমন ওই যে কিছুক্ষণ আগে আমি যে অসাবধানটা বললাম ওটা আসলে ঠিক রবীন্দ্রনাথ মনে হয় না, কিন্তু খুব ওর যদি ভাবগাম্ভীর্য বোঝা একটু ভাবি তাহলে ওর গভীরতা অনেক বেশি। একদমই আমি তাই। কিভাবে নিব আসলে কবিতাটা। তারপরে জীবনানন্দ দাশ, ওনাকে না জানলে, ওনাকে না পড়লে, ওনার জীবন দর্শন না পড়লে তো আসলে আমি কোনোভাবেই পড়তে পারবো না, এটা তো আমার জন্য দুঃসাহস হয়ে যাবে একটা বিষয়। ঠিক এমনভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মহাদেব সাহা, শামসুর রহমান, সৈয়দ শামসুর তারা হক, আসলে সবার সবারটাই হ্যাঁ, একদমই, সবার এবং জীবনটা আসলে জানতে হয়। জীবনের দর্শনগুলো ম্যাম এক এক জায়গায় মনে হয় এক 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 রকম। রকম। আমরা আপনাকে যেটা জানলাম যে আপনি পরিবার থেকে ভীষণ রকমের সাপোর্ট পেতেন, কিন্তু একজন নারী শিল্পী হিসেবে বা নারী আবৃত্তি শিল্পী হিসেবে আসলে অনেক সময় এই সাপোর্টটা পাওয়া যায় না। নারীদের ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতাগুলো ছোটবেলা থেকেই হয় শিল্প চর্চায়। আপনার কাছে এই বিষয়টা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন এবং চ্যালেঞ্জগুলো আসলে কোথায় থাকে? আমি প্রতিবন্ধকতা পাইনি। হ্যাঁ, সেটাই বলছিলাম আমরা আমি যে আসলে আপনি পাইনি। পাননি, কিন্তু হ্যাঁ। অনেক নারীরা হ্যাঁ, পাচ্ছে। অনেক নারীরাই পান। যেমন ওই যে ভালো মেয়ে খারাপ মেয়ে দেখেই বোঝা যায় যে অনেকেই পান। না পাই না আসলে তা না, পাই, কিন্তু আসলে আমি করব এটা যদি আসলে মাথায় থেকে যায়, বা আমি যদি বোঝাতে পারি আমার চারপাশের মানুষজনকে, আমার একান্ত আপনজনদেরকে যদি বোঝাতে পারি যে এটা আমার ভালো লাগা, তাহলে আসলে আমি করতে পারবো। এবং ওই যে বললাম যে আমাকে করতে হয়, আমি জানি না একজন পুরুষকে বা তাদের সাধনাটা আর আমাদের সাধনাটা আসলে এক না। আমাকে অনেকগুলো কাজ করতে হয়, কাজ করে এসে আমার শিল্প সাধনা করতে হয়। রাতের পর রাত আমাকে কবিতা পড়তে হয়, কবিতা মুখস্থ করতে হয়, কবিতা চর্চা করতে হয়, কণ্ঠশীলন করতে হয়, একইভাবে আমাকে রান্না করতে হয়, সারাদিনের কাজগুলো সবকিছু যেমনটা আপনার বেলায়ও হয়েছে যে ক্যারিয়ারের জন্য বিয়ে করার পরে বাচ্চা নেয়ার পরে হ্যাঁ, একদম। দীর্ঘ একটা টাইম আপনি এগুলো থেকে আমার দূরে মনে ছিলেন। আমার ছেলেকে নিয়ে আমার অনেকটা সংগ্রাম করতে হয়েছে। আমার বেবিটা খুব আর্লি, আচ্ছা। আমার ইন্টার্নের সময় আমার বেবি হয়। তারপর আমি ঢাকা ডেন্টালে চলে আসি, ঢাকা ডেন্টাল থেকে আমি ইন্টার্নি করি। তো ওই সময়টা খুব কষ্ট হয়েছে আমাকে, ঢাকা উত্তরা থেকে এসে আমার বেবিকে আমার বোনের কাছে রেখে করতে হয়েছে। তারপরে আমাদের ওই সময় ঢাকা মেডিকেল কলেজে 3 মাস ইন্টার্নি করতে হয়, সেই সময়টাও খুব কষ্ট করেছি আমি। তো সেই কষ্ট করেছি আসলে, এটা তো আসলে কষ্ট করেছি আসলে বলাটাও ঠিক না, এটাই আমার কাজ, নারীদেরই এটা কাজ। সৃষ্টিকর্তা তো নারীকে এভাবেই তৈরি করেছেন বলেই নারী পারেন। এবং এই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকেন। আমার শ্বশুর খুবই অসুস্থ, উনি ডিমেনশিয়ার পেশেন্ট, উনি আমার হাতে ছাড়া খান না। আচ্ছা। তো খুব কান্নাকাটি করেন, ওনাকেও দেখতে হয়। আমার শাশুড়িও বয়স্ক, সব কিছু মিলে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, সবাইকে মিলে, আমার হাজবেন্ড, সবকিছু মিলেই করতে হয়। এবং এত কিছুর পরেও আপনি ভীষণ সুন্দর করে হাসছেন, কথা হ্যাঁ। বলছেন, চর্চা চালিয়ে যাচ্ছেন, কি হ্যাঁ। দারুণ। এইটাই হয়তো বা পারফেক্ট নারী ওয়ার্ডটা আপনার সাথে হ্যাঁ, আমি কখনো রাগি না। রেগে গেলেও আমি আমার ছেলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমি বলি যে ও আর আমি একসাথে বেড়ে উঠেছি, কারণ আমি হচ্ছে 8-10টা মেয়ের মতো করে বেড়ে উঠিনি, সত্যি কথা। একদম সংসারের কাজ যাকে বলে, আত্মীয় স্বজন, ওভাবে আমার মা আসলে আমাকে করাননি, সত্যি কথা, কারণ এত কিছু করা সম্ভব না। তো আমার ছেলে আর আমি একই সাথে বড় হয়েছি। আমার ছেলে আর সংসারটাও আমি বিয়ের পরেই শুরু করেছি, আসলে সংসার যেটা বলে করা। আমার ছেলে বড় হয়েছে, আমি বড় হয়েছি, ও বড় হচ্ছে একটা, আমি মা হচ্ছি। এবং আমি আমার ছেলেকে দুষ্টমি করে, ও আবার অনেক লম্বা হয়ে গিয়েছে, 6 ফিটের কাছাকাছি, অনেকটা বোঝে। তো আমি বললাম, বাবু তুই তো বড় হতে হতে বড়ই হয়ে গেলি, আমি তো বড় হতে পারলাম না, আমি তো ছোটই থেকে গেলাম, আমার এখনো মনে হয় আমি একদম ছোটই আছি, বড় হতে পারছি না।
জেরিন, ম্যামের কাছে যাওয়ার আগে তোমার কাছে চলে এলাম। আমাদের যেহেতু আজকে একজন আবৃত্তি শিল্পী আছে, আমাদের অনেক সময় দেখা যায় যে স্বর, বাচন রীতি অথবা মুখের বিভিন্ন জড়তার কারণে অনেকগুলো টাং টুইস্টার প্র্যাকটিস করা হয়। কখনো করেছো তুমি? আমি পারি না মাসুক, একটু বলতে চেষ্টা করে গেলে দেখবে? এলোমেলো হয়ে যায়। তোমার মতো দারুণ করে পারবো না, কারণ পারবে। তুমি একে তো ভয়েস আর্টিস্ট, তার মধ্যে তুমি আবৃত্তি করো। তো আমার আজকে হাতের ডানে এবং বায়ে না দুজন না না না, আর্টিস্ট আমি বসে আছে। একদমই আবৃত্তিটা আমি ওইভাবে একদমই আমার আসলে চর্চা করা হয় না, কিন্তু আমি আবৃত্তি ভালোবাসি। ম্যাম যত কবিতাই বলছেন আসলে মুগ্ধ হয়ে শুনছি। তারপরে আমারও সেই। একটা টাং টুইস্টার একটু তোমার থেকে শুনতে চাই। কাঁচা গাপ পাকা গাপ এক নিঃশ্বাসে বলতে থাকো। বলবো কি? নিশ্চয়ই। ভুল হলে কিন্তু ভুল হবে, ভুল করতে করতে আমরা শিখবো। চলো তাহলে চেষ্টা করে দেখি। কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। দারুণ ভাবে গেছো। ম্যামের কাছে এখন আসতে চাই যে এই যে মুখের জড়তার জন্য আসলে আমরা কি ধরনের প্র্যাকটিস করতে পারি? টাং টুইস্টার বলে, টাং টুইস্টার তো অবশ্যই জরুরি। আমি কিছু আমি অনলাইনে আমি জি, আসলে জি, জি। মানে অফলাইনে ভাবে না শেখা, অনলাইনে শেখাই আচ্ছা। কিছু মানে কণ্ঠশীলন করাই। তো টাং টুইস্টারটা খুবই জরুরি। আমাদের যেটা হয় টেইল ড্রপটা হয়, সেটা খুব জরুরি। এবং আমরা অনেক অনেক সাধনা করি, মানে এটা ভাবার কোনো অবকাশই নাই যে যিনি আবৃত্তি করেন তিনি কণ্ঠ সাধন করেন না। আপনি যেহেতু বললেন স্বর চর্চা করতেই হয়, একই সময় আমরা সারগাম করি। সারগামটা হ্যাঁ, করতে হয়। আমরা তানপুরাই করি, ডিজিটাল যে তানপুরাটা আছে সেই তানপুরাই আমি বাসায় প্র্যাকটিস করি। আচ্ছা, কারণ দম ধরে রাখার একটা ব্যাপার আছে। তো এখনো তো শিখছি আসলে। আমি হচ্ছে যে ওটা আসলে ভুলেই যাই, বা আমি আসলে ভুলেই গিয়েছি যে আমি আগে কি করতাম। আমি একদম নতুন করে কিন্তু শিখছি, সবকিছু আবৃত্তিটা নতুন একদম করে নতুন করে শিখছি। এবং এখন আমার মনে হয় আমি কিছুই পারি না, আমি কিছুই জানতামই না একদম। টাং টুইস্টার তো আমরা মানে আমাদের তো বই আছে, এবং টাং টুইস্টারগুলো আমরা এত বেশি করি, প্র্যাকটিস করতে হয়। এই কারণে জড়তা থাকে হ্যাঁ, এবং না। আমাদের বিভিন্ন মুখের ইয়ে আছে, মানে মুখ বিবরের কিছু প্র্যাকটিস আছে, অনুশীলন আছে, ওগুলো করতে হয়, করতেই হয়। আমরা একটা কবিতা শুনে নেই জেরিন। চলো মাসুক। ম্যাম, আবৃত্তি করছি মহাদেব সাহার কবিতা তুমিও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তই উৎসব। তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্র সঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল। তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপলি ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খা খা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার উপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে থাকে ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা, তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল কার অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য এক একটি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ভীষণ সুন্দর। শুভ্র শিশির, শিশিরের সময় হয়তো বা চলেই এলো। শীত আসি আসি করছে। আসি আসি করছে। দারুণ একটা কবিতা, একদম পারফেক্ট টাইমিং, খুব সুন্দর লাগলো আসলে। একটু জানতে চাই যে এই যে আবৃত্তি মেলাটা আপনি শেষ করলেন, তার কতদিন পরে আসলে নৈবেদ্যের সঙ্গে যুক্ত না না, হলেন? আবৃত্তি মেলা তো শেষ করি না, আমি আবৃত্তি মেলার সঙ্গে যুক্তই ও, আছি এখনো হ্যাঁ, আমাদের ওয়ার্কশপটা সংগঠনের শেষ নাম, হ্যাঁ, করেছেন। ওয়ার্কশপটা হচ্ছে ওয়ার্কশপটা শেষ করেছেন। অনলাইনে করি। ওই সময় আমি অনেকটা দেরি করে আসতে শুরু করি। আমি একদমই বলছিলেন। 17-র শেষের দিকে আমি ওটা করি। ডিসেম্বর মাসে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়। তো তারপরে 18-তে অনুষ্ঠান করি। তো ওই প্রথম থেকেই হচ্ছে যে আমি তো নতুন এবং সবাই তো অনেক পুরাতন। তো তখনই হচ্ছে মাহি ভাই একবার অনুষ্ঠান করলেন, তো
তো মাহিবে তো আসলে ভীষণ মানে অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন গুরু, প্রশিক্ষক, শিক্ষক, মানে একজন যার আসলে বলে তাকে শেষ করা যাবে না যে উনি আসলে আমাদেরকে কিভাবে শেখান এবং কতটা শেখান। উনি আসলে মানুষই তৈরি করেন, সোজা কথা, যে একজন পরিপূর্ণ একজন মানুষ তৈরি করেন, মানে বোধে, মননে, চিত্তে সবকিছু মিলাই, শুধু কবিতা পড়ি আবৃত্তি করি তা না, একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার জন্য যা করতে হয় মাহিবা আসলে তাই করেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে কিন্তু দেখা যাচ্ছে যে আগে আবৃত্তির একটা অনুষ্ঠান করার জন্য একটা বছর হয়তো অপেক্ষা করে থাকতে হতো, বা 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এই ধরনের অকেশনগুলোর জন্য অপেক্ষা করে থাকতে হতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে আমি আবৃত্তি ভালোবাসি বা আবৃত্তি করতে চাই, আমি অনলাইনে নিজের মতো করে একটা আবৃত্তি করে সেটা ভিডিও আপলোড করে দিলাম। এই যে প্রকাশের যে ভঙ্গিমাটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আসলে অনেক অনেক পজিটিভ একটা ব্যাপার। এবং বলা মানে এখন আমরা যেটা বলি যে পরিমাণ আবৃত্তি শিল্পী তৈরি হচ্ছে, সেই পরিমাণ আবৃত্তি শোনারই আসলে দর্শক নাই। এবং মানুষের মধ্যে কিছু ভুল ধারণাও হচ্ছে, যেমন তারা ভাবেন যে কবিতাটা খুব সহজ একটা বিষয়, দেখে দেখে পড়লেই কবিতা হয়ে যায়, যার ইচ্ছে সে কবিতা পড়ছে, যার ইচ্ছে সে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, ফেসবুকে আপলোড করে দিচ্ছে, ফেসবুকের যুগে যেটা হয়েছে। কিন্তু আসলে তারা আসলে কতদিন থাকে বা তাদের কবিতা মানুষ কতদিন শুনবে, এটা একটা ব্যাপার আছে চর্চাটা। আর দিন দিন যেটা হচ্ছে যে কবিতার চর্চার বিষয়টা, যে মানুষের মধ্যে বোধের যে ব্যাপারটা সেটা কাজ করছে। আমরা এখন প্রচুর কবিতা পড়ি, প্রচুর অনুষ্ঠান হয় এই সময়টা, বিভিন্ন অকেশন ছাড়াও অনুষ্ঠান হচ্ছে। এবং করোনাকালীন আসলে মূল যেটা ব্যাপার, যে কেন এত আবৃত্তি শিল্পী তৈরি হয়ে গেল বা এত সবাই করতে চাইছে, যে সময়টা কোভিড ছিল, ওই সময়টা আসলে আমাদের কোনো কাজ ছিল না, অনেকের কোনো কাজ ছিল না, তখন আসলে যে যার মতো করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে। ওই সময় অনেক অনলাইনে ক্লাস হয়েছে, প্রশিক্ষণ দিয়েছে অনেকে। আপনার আরো একটা অভিজ্ঞতা আমরা জেনেছি, সেটা হচ্ছে আপনি ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন। দারুণ একটা অভিজ্ঞতা অবশ্যই। এবং বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে ভয়েস আর্টিস্ট হিসেবে অনেকেই কাজ করছেন, এবং এটাও যে একটা প্রফেশন হতে পারে, এটা যে একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় হতে পারে, সেটার কাছাকাছি বা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় হয়ে গেছে। এবং এই ইন্ডাস্ট্রির সাথে আসলে অনেকগুলো মানুষ জড়িত, সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ভয়েস ডিরেক্টর, অনেকেই আসলে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। ভয়েস ডাবার যে সে তো আছেই, বা বাচিক শিল্পী যে সে তো আছেই। তো আপনার কাজের অভিজ্ঞতা এবং আসলে প্রফেশনালি যারা কবিতা আবৃত্তি করে, তারা আসলে এই ভয়েস ডাবিং বা বাচিক শিল্পী হিসেবে নিজেদেরকে কতটা প্রস্তুত করতে পারছে, এটা আপনার অবজারভেশন কি? খুব কঠিন একটা প্রশ্ন, কারণ এইটার মধ্যে দিয়ে আমাকেও যেতে হচ্ছে প্রতি মুহূর্তে। আমি যখন সাহস করে করি, আসলে সাহস করে যখন করতে যাই, তখন আমি নিজেই তো অনেক কিছু ফেস করি। যেমন এখনও আমার কণ্ঠের অনেক জড়তা আছে, আমাকে কণ্ঠ অনুশীলন করতে হয়। এখনো আমার অনেক শব্দের টেইল ড্রপ হয়ে যায়, শেষের শব্দটা আমরা করি না, সেটা এখনো আমার হয়। এবং হচ্ছে আবৃত্তি আর ভয়েস আর্টিস্ট তো এক বিষয় না। আমি কয়েকটা ভয়েস আর্টিস্ট হিসেবে আমি কয়েকটা জায়গায় কাজ করেছি, মানে একদমই নতুন। আসলে আমি তো বললামই যে একদমই নতুন। তো এই অল্প সময়ের মধ্যে আসলে আমি বেশ কিছু কাজ করেছি। তো অভিজ্ঞতা তো প্রতি মুহূর্তেই হচ্ছে, নিজেকে তৈরি করতে হবে। এবং কণ্ঠশীলন, কণ্ঠ চর্চা, কণ্ঠ তৈরি করার বিকল্প আসলে নাই, এভাবেই তৈরি করতে হবে। এবং ওটা তো আসলে অনেক দুর্দান্ত একটা কাজ, কারণ মানে আমি কিসে কাজ করছি, আমি তথ্যচিত্রে ভয়েস দিয়েছি, আমি একেবারেই বাণিজ্যিক কিছু কাজে ভয়েস দিয়েছি। তো এক একটা এক এক রকম, আসলে এক এক রকম ভাবে আমার কাছে মনে হয় যে অভিনয় করতে হয়, একদম কণ্ঠের অভিনয় করতে হয়, সবকিছু বেশ দারুণ ভাবে সামলাচ্ছেন, দারুণ ভাবে করছেন, এবং বলা যায় যে সব দিক থেকেই মনে হচ্ছে সময়টা কম, আরো একটু সময় যদি পেতাম, মানে কণ্ঠ চর্চাটাই কম হয়ে যায়, প্রতিদিন করা উচিত। তারপরে আপনি এত ব্যস্ততার মাঝে আপনি আসলে শিল্পটাকে ভীষণ ভালোবাসেন বিধায় আপনি করতে পারছেন। সেই ছোটবেলা থেকে ধারণ করেছেন, এখনো করে যাচ্ছেন। আমি কিন্তু একটু লেখালেখিও করি, মানে অনেক, মানে ওই যে ছোটবেলাতে সবকিছু ছোটবেলা থেকে শুরু। আমার মা খুব আসলে শৌখিন ছিলেন, আমার মনে হয় উনি যা জীবনে পাননি, উনি আসলে সবকিছু আমাকে দিতে চেয়েছেন, এরকম একটা বিষয়।
আমার আমার হচ্ছে যেটা হয়তো বলবেন, বা আমার রিসেন্ট একটা অনুষ্ঠান আমি করেছি, দ্বৈত একটা আবৃত্তি অনুষ্ঠান করেছি মঞ্চে। ওখানে আমরা দুজন মিলে 30টা কবিতা করি, এবং হচ্ছে সব মানে 18টা কবিতা করি, 30টাই আমরা মুখস্থ কবিতা আসলে করি। তো হচ্ছে আমার স্ক্রিপ্ট আমার মা খুঁটায় খুঁটে দেখেছেন, এবং এই কবিতা তোমাকে দিয়েছে, এটা তোমাকে দিয়েছে, খুব দারুণ কবিতা ভাইয়া দিয়েছেন, এরকম একটা ব্যাপার যে এই কবিতাটা কাজ করছো। তো ওই যে কবিতা লিখতাম, আর আমার মা হচ্ছে ম্যাগাজিনে দিয়ে দিত যে এই কবিতাটা এটা দিয়ে দিই, মানে তার এই মানে যে আমরাও ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কিছু দেখবো, আপনার এক কোনো বই কবিতা মেলায় হয়তো। কোনো এক বই মেলা হচ্ছে মেলায়। যে কয়েকটা বইয়ে আমার কবিতা গিয়েছে, যেগুলো যে যৌথভাবে এটা, তো ওই চর্চাটা মানে থেকে গেছে আসলে। আমরা আসলে আপনার একক বই ভবিষ্যতে হয়তো কোনোদিন দেখবো, সেটা নিয়ে গল্প না, করবো। ওটা আসলে দুঃসাহস, ওই দুঃসাহস হয়তো আমি দেখাবো না, হয়তো অনেক অনেক পরে যদি কিছু করার না থাকে, কিন্তু তখন সেই হয়তো শুভকামনাটা আসবে। আমাদের সব সময়ই একদম, থাকবে, অনেক ধন্যবাদ। এবং পুরো সময় জুড়ে আপনার গল্প শুনে আসলে আমরা সহ দর্শকরা সমৃদ্ধ হয়েছি। আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, ম্যাম দর্শকদেরকে কিছু বলে আপনার আরেকটা কবিতা দিয়ে আমরা শেষ করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাছরাঙা টিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আমার কিছু কথা বলতে পারলাম, এটা আসলে আমার অনেক বড় একটা ব্যাপার যে এত আমার সাহিত্য চর্চাটা তো মানে এত অন্যদের মতো এত বিস্তৃত না, বা এতটা আমি করতে পারি না, কিন্তু সেই হিসেবে আপনারা আমাকে ডেকেছেন, অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে কিছু শেয়ার করলাম, সেই জন্য অনেক ধন্যবাদ। এবং আপনারা এত চমৎকার করে আমার সঙ্গে কথা বললেন, আমার খুব ভালো লাগলো, যে আমার একটু মনে হয়নি যে আমি এখানে মানে অতিথি হয়ে এসেছি, নতুন অতিথি মনে হচ্ছে, যে অনেক পুরাতন, অনেক দিনের পরিচয় আমাদের। দর্শকদের বলতে চাই যে নিজেকে সমৃদ্ধ করতে হলে, নিজের দেশের মানুষকে, দেশকে ভালোবাসতে হলে, দেশের সমস্ত দুঃখ কষ্টকে নিজের করে নেওয়ার জন্য যেটা সবচেয়ে আগে দরকার, নিজেকে পরিশুদ্ধ করা দরকার, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা দরকার, এবং তা আসলে সংস্কৃতি ছাড়া এর বিকল্প নাই। বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, বই পড়লে নিজেকে উন্নত করা যাবে, এবং যখন আমি আমার নিজেকে সমৃদ্ধ করব, নিজেকে উন্নত করব, তখনই তো আসলে আমি আমার চারপাশকে উন্নত করতে পারবো। প্রথমে আমার পরিবারকে, তারপরে আমার সমাজকে, তারপরে আমি আমার দেশকে, এবং তারও পরে বিশ্বকে। এবং যেহেতু জন্মগ্রহণ করেছি, খুব ছোট্ট একটা জীবন আমাদের, তো একটু সুন্দর করেই বাঁচি না কেন, স্বার্থপরতা ভুলেই যাই, একদম নির্মল হয়ে বেঁচে থাকি। আপনার চমৎকার। কবিতা শুনে আমরা আজকের মতো শেষ করবো। আচ্ছা, আবৃত্তি করছি হুমায়ুন আজাদের কবিতা শুভেচ্ছা। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো চর আড়িয়াল বিল, ভালো থেকো নাও ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।